नमस्कार आमी सुब्रत आपनादेर सकलके बांगला मीडियाम टेट चैनेले स्वागत। आज के आमरा जे टपिकटा निये आलोचना करब सेटी प्रिंसिपल्स अफ डेभेलपमेंट अर्थात विकासेर नीति। आमरा आगेर भिडियोगुलिते विकास सम्पर्के आलोचना करेछिलाम एबं आमरा जेनेछिलाम जे विकास हच्छे एमन एकटा प्रक्रिया जेटा मायेर गर्भेर भ्रूणेर सूत्रपात थेके शुरू करे আমৃত্যু चलछे। तो सेई प्रक्रियाटा बेश किछु नीति बोलुन बा नियम बा प्रिंसिपल्स मेने आर कि एगोते थाके बा बेश किछु नियम बा नीति मेने चले এবং তার মধ্যে দিয়ে শিশুর মধ্যে পরিবর্তন আসতে থাকে অর্থাৎ চেঞ্জেস আসতে থাকে। শিশু আরও অ্যাডভান্সড হয়, শিশু আরও অ্যাবিলিটি গেইন করে। তো আমরা সেই প্রিন্সিপালসগুলো নিয়ে আলোচনা করব এবং এটি একটা বিকাশ সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ ধারণা গঠন করতেও কিন্তু সাহায্য করবে। প্রথমেই বিকাশের যে নীতিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারাবাহিকতার নীতি অর্থাৎ প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি। আমরা আগেও এই ব্যাপারে আলোচনা করেছিলাম যখন বিকাশ নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো আমরা সেখানে দেখেছিলাম যে বিকাশটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ একটা কন্টিনিউয়াস প্রসেস যেটা মায়ের গর্ভের ভ্রূণের সূত্রপাত থেকে শুরু করে মৃত্যু অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত চলছে। তো এই যে বিকাশ এই ধারাবাহিকতার নীতিটাকে কিন্তু মেনে চলে আর কি। অর্থাৎ বিকাশ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনব্যাপী অর্থাৎ একটা মানব শরীরে যতক্ষণ প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়াটা চলতে থাকবে। অর্থাৎ তার জন্য এটাকে আমরা জীবনব্যাপী প্রক্রিয়া বলছি। অর্থাৎ মায়ের গর্ভের ভ্রূণের সূত্রপাত থেকে শুরু করে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। এবং কি বলা হচ্ছে মাতৃগর্ভের সূত্র থেকে মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ প্রক্রিয়া চলতে থাকে যেটা বললাম। এটি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। অর্থাৎ এই যে ধারাবাহিক যে প্রক্রিয়াটা আমরা বলছি বা ধারাবাহিকতার নীতি, এই নীতিটা অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বলছে। এই যে কন্টিনিউয়াস যে প্রসেসটা বা ধারাবাহিকতার যে ব্যাপারটা সেটা কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ বিকাশটা যেমন যেমন ধারাবাহিকভাবে এগিয়ে যাবে একটা শিশু কিন্তু একটা স্টেজে বা একটা স্তরে স্থির থাকবে না বা থেমে থাকবে না। তার মধ্যে কিন্তু প্রতিনিয়ত চেঞ্জেস আসতে থাকবে, তার মধ্যে পরিবর্তন আসতে থাকবে, তার মধ্যে অ্যাবিলিটির চেঞ্জ আসতে থাকবে, সে আরও অ্যাডভান্সড হবে। অর্থাৎ যেমন যেমন একটা শিশু কন্টিনিউ গ্রো করতে থাকবে তার মধ্যে ডেভেলপমেন্ট হতে থাকবে কন্টিনিউয়াসভাবে, তার মধ্যে কিন্তু চেঞ্জেসগুলো আসবে। অর্থাৎ একটা স্টেজে বা একটা স্তরে সে থেমে থাকবে না। যত শিশু সামনের দিকে এগিয়ে যাবে বলুন বা গ্রো করবে সে যত বেশি আরও ডেভেলপড হবে আর কি বলা যেতে পারে, সে আরও ভালো অ্যাবিলিটি গেইন করবে। তো এটা একটা পরিবর্তনশীল প্রক্রিয়া আমরা বলতে পারি এবং এটা থেমে থাকবে না। এটা আগেও আমরা জেনেছিলাম যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো এটা কখনো থামবে না। অর্থাৎ এমন নয় যে কোনো একটা স্তরে গিয়ে এটা থেমে গেল বা কোনো একটা স্টেজে গিয়ে এটা হঠাৎ করে থেমে গেল, কখনো এটা থামে না। একদম গর্ভের সূত্রপাত থেকে বিকাশের সূচনা হয়ে যাচ্ছে একদম মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকবে। তবে কি এর যে রেট বা এটার যে হার যেটা সেটা কিন্তু কখনো কমে কখনো বাড়ে, অর্থাৎ কমা বাড়া করে। কখনো বিকাশের যে রেট আর কি হার সেটা খুব ঊর্ধ্বমুখী তার গ্রাফটা থাকে বা হারটা খুব বেশি থাকে। আবার দেখা যায় যে কোনো একটা জীবনকালের কোনো একটা মুহূর্তে সেই হার কমে যাচ্ছে। তো এরকম ওঠানামা করে বলতে পারেন বা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে হারে, বাট এমন নয় যে স্টপ হয়ে যাবে, এটা আমৃত্যু চলতে থাকবে। তো বিকাশ এই যে ধারাবাহিকতার যে এই নীতি বা প্রিন্সিপালস এটাকে মেনে চলে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিকাশ অগ্রবর্তী হয় সাধারণ থেকে বিশেষ, অর্থাৎ ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক। আমরা যদি একটা শিশুকে লক্ষ্য করি আর কি, তাহলে আমরা দেখতে পাবো যে শিশুটির প্রথমে কিন্তু সামগ্রিক দিকের ডেভেলপমেন্টটা হয় বা বৃহৎ যে পেশি বলুন বা বৃহৎ অংশের ডেভেলপমেন্টটা আগে আসে, তারপরে সেটা তার স্পেসিফিক যে পার্টগুলো সেগুলোর দিকে যায় বা সেই পার্টগুলো ডেভেলপড হয়। আমরা যদি লক্ষ্য করি একটা শিশুকে ছোট অবস্থায় তাকে যদি কোনো পেন বা কোনো বল ধরতে দেওয়া হয়, দেখা যাবে সে কিন্তু সম্পূর্ণ হাতটা ইউজ করছে বা হাতের সমস্ত আঙুলগুলোকে ইউজ করে সেই পেনটাকে সে ধরছে। বাট যেমন যেমন সে গ্রো করবে, তার যেমন যেমন ডেভেলপড হবে, সে কিন্তু ধীরে ধীরে সেই পেনটাকে ইউজ করার জন্য বা ধরার জন্য সেই স্পেসিফিক আঙুলগুলোকেই কিন্তু ইউজ করবে। কারণ হচ্ছে যে আমাদের যে হাত আর কি যদি বলি, তো হাতের আমাদের যে বাহুর যে অংশটা এইগুলোর আগে ডেভেলপমেন্ট হবে, এইগুলোর আগে ডেভেলপমেন্ট হয় এই পার্টগুলোর, তারপরে নেক্সট এইগুলো আঙুলের দিকে আসে, অর্থাৎ তার পরবর্তীতে এই আঙুলের ডেভেলপমেন্ট আসবে। এইভাবে একটা শিশুর কিন্তু ডেভেলপমেন্টটা হয়ে থাকে শারীরিক দিক থেকে। অর্থাৎ প্রথমে সামগ্রিক দিকের একটা ডেভেলপমেন্ট দেখা যাবে বাচ্চাদের মধ্যে, তারপরে সেটা তার যে স্পেসিফিক পার্টগুলো আছে বা স্পেসিফিক যে বা নির্দিষ্ট যে অংশগুলো রয়েছে শরীরের সেগুলো ডেভেলপমেন্ট ঘটবে।
অর্থাৎ বিকাশ সামগ্রিক চলন অর্থাৎ বৃহৎ চলন থেকে সূক্ষ্ম চলনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ বৃহৎ পেশির আগে ডেভেলপমেন্ট ঘটবে এবং তারপরে সেটা ধীরে ধীরে সূক্ষ্ম পেশির দিকে এগিয়ে আসবে এবং সূক্ষ্ম পেশির ডেভেলপমেন্ট ঘটবে। শিশুদের প্রারম্ভিক আচরণগুলি সাধারণ ধর্মী হলেও ওই যেটা বললাম যে প্রথমে ওরা যে আচরণগুলো করে বা যে কাজগুলো করে, যেমন সাপোজ তাকে যদি এক পেন ধরতে দেওয়া হয় তাহলে দেখা যাবে সে সমস্ত হাতটা বা সমস্ত আঙুলগুলো সে ইউজ করছে। বাট যেমন যেমন তার বয়স বৃদ্ধি হবে, যেমন যেমন তার সেই পেশিগুলো ডেভেলপড হবে আর কি, সে ততই তার আচরণগুলো নির্দিষ্ট হতে থাকবে, অর্থাৎ সে আচরণগুলোর মধ্যে পৃথকীকরণ ঘটবে। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর কি ততই তাদের আচরণগুলি বিকাশের পরবর্তী পর্যায়ে পৃথকীকরণ বা নির্দিষ্ট হতে থাকে, অর্থাৎ স্পেসিফিক হয়ে যাবে তাদের আচরণগুলো। তার জন্য এটাকে আমরা বলছি যে বিকাশ যে প্রসেসটা এটা অগ্রবর্তী হচ্ছে, অর্থাৎ এগিয়ে যাচ্ছে সাধারণ অর্থাৎ জেনারেল থেকে বিশেষ স্পেসিফিক দিকে। এখানে জেনারেল বা সাধারণটা হচ্ছে সামগ্রিক অংশকে বোঝাচ্ছে এবং বিশেষটা হচ্ছে স্পেসিফিক বা নির্দিষ্ট অংশকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে শিশুর যে বৃহৎ যে পার্ট আর কি শরীরের সেগুলো ডেভেলপমেন্ট ঘটে, বৃহৎ পেশির ডেভেলপমেন্ট হয়, সামগ্রিক ডেভেলপমেন্টটা আগে হবে, তারপরে নির্দিষ্ট অংশের বা স্পেসিফিক ডেভেলপমেন্টের দিকে সেটা এগিয়ে আসবে বা তার সূক্ষ্ম পেশিগুলো ডেভেলপমেন্ট হবে। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বিকাশ পূর্ব অনুমানযোগ্য, অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ প্রেডিক্টেবল বা প্রিন্সিপাল অফ প্রেডিক্টেবিলিটি। বিকাশটাকে কিন্তু আগে থেকে পূর্ব অনুমান করা যায়। এক্ষেত্রে আমাদের দুটো জিনিস একটু খেয়াল রাখতে হবে। ব্যাপারটা বলি যে একটা শিশুর ডেভেলপমেন্ট যেটা সেটা কিন্তু দেখা যায় যে স্টেজে স্টেজে হচ্ছে, অর্থাৎ প্রথমে শিশু দেখা যাবে মানে একদম ছোট বয়সে সে প্রথমে বসতে শিখছে, তারপরে সে হামাগুড়ি দিচ্ছে, তারপরে দাঁড়াচ্ছে, তারপরে এক দু পা করে ফেলছে এবং ধীরে ধীরে হাঁটতে শিখছে। কথা বলার ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করা যায়, স্টেজগুলো লক্ষ্য করা যায়, ধাপগুলো, যে প্রথমে সে কুইং করে, তারপর ব্যাবলিং করে, তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ আসে, তারপর টু ওয়ার্ড স্টেজ আসে, তারপর ধীরে ধীরে সে কমপ্লেক্স সেন্টেন্স বলতে শুরু করে। তো এই একটা ধাপ বা একটা ক্রম কিন্তু মেনটেন করতে দেখা যায় এবং এই যে ক্রমটা মেনটেন হচ্ছে এবং এর মধ্যে কিন্তু একটা রেটও জড়িত আছে, একটা হারও জড়িত আছে। কীরকম, যে দেখা যায় যে কোনো বাচ্চা দ্রুত হাঁটতে শিখছে, আবার কোনো বাচ্চা হয়তো একটু যে বয়সে হাঁটার কথা সে বয়সে না হেঁটে দেখা যাচ্ছে একটু ডিলে হচ্ছে, বা কোনো বাচ্চা হয়তো দেরিতে কথা বলতে শিখছে, বা কোনো বাচ্চা হয়তো দ্রুত কথা বলতে শিখে যাচ্ছে। তো একটা রেটের ব্যাপার থাকে। তো আমরা যদি শিশুর সেই ডেভেলপমেন্টের যে রেটটাকে যদি আমরা বুঝতে পারি, হারটাকে যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা একটা অনুমান লাগাতে পারবো যে সেই স্পেসিফিক বা সেই নির্দিষ্ট বাচ্চাটা কোন বয়সে হাঁটতে শিখবে বা কোন বয়সে সে কথা বলতে শিখবে, যদি রেটটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি বা বুঝতে পারি। তো তাই বলা হচ্ছে বিকাশ পূর্ব অনুমানযোগ্য। শিশুর বিকাশের হার জানতে পারলে তার সাহায্যে আমাদের পক্ষে জানা সম্ভব কোনো একটি পর্যায়ে শিশুর বিকাশ কেমন হতে পারে। অর্থাৎ আমরা যদি সেই হারটাকে জেনে যাই বা বুঝতে পারি বা পর্যবেক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কোন স্টেজে গিয়ে বাচ্চা কতটা ডেভেলপড হবে বা তার বিকাশটা কেমন হবে। তো এখানে একটা উদাহরণ আগেও একটা বললাম, এখানে একটা উদাহরণ বলা হচ্ছে যে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কোনো একটি শিশুর মানসিক বিকাশের হার দেখে অনুমান করা যায় শিশুদের পরিণত অবস্থায় কতখানি মানসিক ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বাচ্চার যে তার যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে হার সেটা যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি বা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে ওই বাচ্চাটা কোন এজে গিয়ে সে কতটা মানসিক ক্ষমতার অধিকারী হবে, বা যে হাঁটা চলা বলুন বা কথা বলার ক্ষেত্রে তার যদি আমরা সেই ওয়েটগুলোকে বুঝতে পারি, তাহলে আমরা একটা অনুমান করতে পারবো যে বাচ্চাটা কোন এজে গিয়ে হাঁটতে শিখবে বা কত বয়সে সে হাঁটবে বা কত বয়সে সে কথা বলতে পারবে। এরকম একটা কিন্তু অনুমান করা যায়। নেক্সট যে আলোচনা করব সেটি হচ্ছে বিকাশের অগ্রমুখিতার নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টাল ডাইরেকশন। তো একটা শিশুর যে বিকাশ, সেই বিকাশটার যে গতি মুখ আমরা যদি বলি বা যে অগ্রগতি হচ্ছে বা ডাইরেকশন যেটা, সেটা কিন্তু দুই দিক থেকে হয়ে থাকে। অর্থাৎ বিকাশ কিন্তু দুই দিক থেকে ঘটে, একটি হচ্ছে সেফালোকর্ডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। সেফালোকর্ডাল যেটা, সেটা হচ্ছে মাথা থেকে পায়ের দিকে। অর্থাৎ আমরা যদি একটা শিশুকে দেখি, আমরা দেখব শিশুটি কিন্তু প্রথমে একটা একদম ছোট্ট একদম নবজাতক শিশুকে থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ব্যাপারটা ভালো বুঝতে পারবো যে শিশু কিন্তু প্রথম অবস্থায় তার যে শিশুর যে ঘাড় বা মাথার যে অংশগুলো বা তার যে বুকের ওপরের অংশটা সে কিন্তু ঠিকঠাক কন্ট্রোল করতে পারে না।
আমাদের বাচ্চাগুলোকে কোলে নিলেও তাদের মাথায় হাত দিয়ে রাখতে হয়, কারণ সেই সব অংশে তার তখন ডেভেলপমেন্ট তেমনভাবে হয়নি আর কি। তো যেমন যেমন শিশুটি বড় হবে দেখা যাবে সে কিন্তু ধীরে ধীরে তার সেই মাথাটাকে ধরে রাখতে পারছে, আর তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে মাথাতে হাত দিয়ে তাকে ধরে রাখতে হচ্ছে না। বাট তা বলে কিন্তু তাকে যদি আমি দাঁড় করিয়ে দিই সে কিন্তু দাঁড়াতে পারবে না, কারণ পা তখনও পর্যন্ত পার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা আসেনি। তো পরবর্তীকালে দেখা যাবে যে পায়ের ডেভেলপমেন্টটা আসছে। তো কি হচ্ছে, প্রথমে মাথা থেকে কিন্তু পায়ের দিকে ডেভেলপমেন্টটা এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে আর কি সেফালোকর্ডাল। আর প্রক্সিমোডিস্টালটা হচ্ছে আমাদের শরীরের যে কেন্দ্রভাগ, সেই কেন্দ্রভাগ থেকে পরিধি বা প্রান্তীয় অংশের দিকে কিন্তু এগিয়ে যাবে। অর্থাৎ আমাদের শরীরের যে আমাদের শরীরের ধর এই পার্টের কিন্তু আগে ডেভেলপমেন্ট করবে এইসব অংশের, তারপরে সেটা ধীরে ধীরে আঙুল বলুন বা হাত বাহু এগুলোর দিকে এগিয়ে যাবে। অর্থাৎ বিকাশের একটা শিশুর যে ডেভেলপমেন্ট বা একটা শিশুর যে শারীরিক বিকাশ যদি আমি বলি, তাহলে এর দুটো ডাইরেকশন, দুই দিক থেকে এটা হচ্ছে আর কি। একটা সেফালোকর্ডালের যে একটা নীতি সেটা মেনটেন করছে, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ একটা ওপর দিক থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে, যেটাকে আমরা সেফালোকর্ডাল বলছি। প্রথমে শিশুর ঘাড়ের ডেভেলপমেন্ট দেখা যাবে হচ্ছে, তারপরে ধীরে ধীরে সে দাঁড়াতে শিখবে। তো মাথা থেকে বলুন বা ওপর থেকে নিচের দিকে এটা এগিয়ে আসছে। নেক্সট হচ্ছে প্রক্সিমোডিস্টাল, অর্থাৎ শিশুর এক্ষেত্রে যে তার যে কেন্দ্রীয় অংশ শরীরের ধরের সঙ্গে যেগুলো অ্যাটাচ রয়েছে সেই সব কাছাকাছি সেই সব অংশের আগে ডেভেলপমেন্ট করবে। তারপরে পরবর্তীকালে সেগুলো প্রান্তীয় অংশের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ আঙুল বলুন বা হাতের কবজি বলুন, হ্যাঁ, সেইগুলোর দিকে এগিয়ে যাবে সেটা। তো বিকাশ এই দুটো ডাইরেকশনে হয়ে থাকে, একটা সেফালোকর্ডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে সংহতির নীতি বা একীকরণের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টারগ্রেশন। তো এটা কি একটু আলোচনা করা যাক। আমরা আগের যখন ভিডিওগুলিতে বিকাশ নিয়ে যখন আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে বিকাশের বিভিন্ন ডোমেইন রয়েছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট বৌদ্ধিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট প্রাক্ষবিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট সামাজিক বিকাশ ইত্যাদি বেশ কিছু কিন্তু তার ডোমেইন রয়েছে। তো এই যে ডোমেইনগুলো বা এই বিকাশের এই ক্ষেত্রগুলো কিন্তু আলাদা আলাদা সেপারেটলি এদের ডেভেলপমেন্ট ঘটে, বাট সেপারেটলি ঘটলেও আলাদা আলাদাভাবে এই অংশগুলো ডেভেলপমেন্ট ঘটলেও এদের কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। কীরকম, মানে এমন নয় যে কোনো একটা বাচ্চা দেখা যাচ্ছে শারীরিক ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে, ভীষণই ভালো, দেখা যাচ্ছে তার মেন্টাল বা কগনিটিভ ডেভেলপমেন্ট কিছুই হয়নি, এটা কিন্তু কখনো হবে না। বা কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে হচ্ছে না, একদমই হয়, এরকম কখনো হবে। হ্যাঁ, সেটা একটু কম বেশি হতে পারে, বাট এমন নয় যে একদম তার মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য থাকবে। একটা সামঞ্জস্য মেনটেন করবে বা একটা সামঞ্জস্যতা বজায় থাকবে, একটা ব্যালেন্স থাকবে আর কি প্রত্যেকটা ডোমিনের মধ্যে। কোনো একটা ডোমিন এমন নয় যে অনেক পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে গেছে তার আর একটা ডোমিনের হয়নি, এরকমটা কখনোই কিন্তু দেখা যাবে না। ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি এটা হতো তাহলে কিন্তু বাচ্চারা ভারসাম্যহীন হয়ে পড়বে বা বাচ্চাদের ভারসাম্যহীন দেখা যাবে আর কি। তো এই সব ডোমেইনগুলোর মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায়, মানে একটা অ্যাফেক্টেড হলে, কোনো একটা ডোমেইন অ্যাফেক্টেড হলে অপরটাও কিন্তু অ্যাফেক্টেড হবে। অর্থাৎ তার হয়তো দেখা যাচ্ছে যে শারীরিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক প্রভাব পড়লে বা খারাপ প্রভাব পড়লে সেটা কিন্তু তার কগনিটিভ ডেভেলপমেন্টকেও কিছুটা হলেও প্রভাবিত করবে। কগনিটিভ ডেভেলপমেন্ট প্রভাবিত হলে সেটা কিছুটা ক্ষেত্রে তার প্রাক্ষবিক বলুন সামাজিক বলুন বা এইসব যে ডোমেইনগুলো আছে সেগুলোকে কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে এদের যে এরিয়াগুলো বা এদের যে ডেভেলপমেন্টের যে ডোমেইন বা ক্ষেত্রগুলো আলাদা আলাদাভাবে ডেভেলপড হলেও এদের মধ্যে কিন্তু একটা যোগসূত্র রয়েছে, সেইটাকে আমরা বলছি এক সংহতির নীতি, অর্থাৎ ইন্টিগ্রেশন যে রিলেশন রয়েছে তাদের মধ্যে। বা আমরা এটা কী বলছি, একীকরণ। একীকরণ বলতে একই রকমভাবে হবে আর কি, এমন নয় যে কোনো একটা ডোমেইন বেশি হয়ে গেল, কোনো একটা ডোমেইন কম হয়ে গেল, প্রত্যেকের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকবে, একই রকমভাবে মোটামুটি হবে আর কি। তাই বলা হচ্ছে যে ব্যক্তির বিকাশ বিভিন্ন ক্ষেত্রে ঘটলেও তাদের মধ্যে একটা সংহতি বা সামঞ্জস্য থাকে। অর্থাৎ ব্যক্তির জীবনে বিকাশ ঘটে নানা দিক থেকে, আমরা যেটা বললাম আর কি, তার অনেক ডোমেইন আছে, তার শারীরিক বলুন বৌদ্ধিক বলুন সামাজিক বলুন প্রাক্ষবিক বলুন নৈতিক দিক বলুন, বিভিন্ন ডোমেইন রয়েছে। সেই সব বিকাশ বিভিন্ন দিকের কিন্তু একটা শিশুর বা ব্যক্তির ডেভেলপমেন্ট ঘটে থাকে, দৈহিক জ্ঞানমূলক প্রাক্ষবিক সামাজিক নৈতিক ইত্যাদি।
তো বিকাশের এই দিকগুলো কিন্তু এক একটা অংশ হিসাবে ঘটলে, অর্থাৎ ডেভেলপমেন্ট এদের আলাদা আলাদাভাবে হয়, বাট কি এই যে এইসব ডোমেনগুলোর ডেভেলপমেন্ট আলাদা আলাদাভাবে হলেও সামগ্রিকভাবে কিন্তু বিকাশ ঘটে সমন্বিতভাবে, অর্থাৎ বা সুসংহতভাবে, মানে একই রকম একটা সামঞ্জস্যতা মেনটেন করবে। অর্থাৎ শিশুর জীবন বিকাশ একটি সমন্বয়পূর্ণ প্রক্রিয়া হিসাবে ঘটে থাকে এবং এটার ফলে কিন্তু শিশুকে কখনোই বা কোনো সময় ভারসাম্যহীনভাবে দেখা যায় না, যেহেতু প্রত্যেকটা ডোমেন একটা ব্যালেন্সড ওয়েতে থাকে আর কি। সুতরাং শিশুর জীবনে প্রতিটি বিকাশ নিজস্ব নিয়ম মেনে হলেও সামগ্রিক জীবন বিকাশ সামঞ্জস্য বজায় রেখেই ঘটে। অর্থাৎ শিশুদের জীবনের যে প্রত্যেকটা ক্ষেত্রের যে বিকাশ, এটা নিজস্ব নিয়ম বলুন বা তাদের নিজস্ব যে ডোমেনগুলো ক্ষেত্রগুলো সেগুলোতে হলেও সামগ্রিকভাবে দেখা যায় যে সেই সব ডোমেনের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্কের নীতি, প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন। এটা আগের পয়েন্টের মতনই আর কি, সংহতির মতনই। যেহেতু শিশুর বিকাশ বিভিন্ন ডোমিনের হচ্ছে আর কি, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, তো এইগুলো কিন্তু দেখা যায় যে আলাদা আলাদাভাবে ক্ষেত্রগুলো ডেভেলপমেন্ট হলেও এদের মধ্যে একটা কিন্তু সম্পর্ক থাকে, মানে কোনো একটা ডোমিন অ্যাফেক্টেড হলে অন্য একটা ডোমিনও কিন্তু অ্যাফেক্টেড হবে। অর্থাৎ বিকাশের বিভিন্ন ক্ষেত্র বা দিক রয়েছে, যেমন দৈহিক দিক, প্রজ্ঞামূলক দিক, সামাজিক দিক, প্রাক্ষোভিক দিক ইত্যাদি, যা পরস্পর সম্পর্কযুক্ত নির্ভরশীল। অর্থাৎ একটা ক্ষতিগ্রস্ত হলে অপরটাও ক্ষতিগ্রস্ত হবে, বা কোনো একটা ডোমিন যদি তার ডোমিনে ভালো প্রভাব পড়ে, খুব ভালো ডেভেলপড হয়, তো সেই ভালো প্রভাবটা কিন্তু তার অন্য ডোমিনের ক্ষেত্রেও পড়বে। অর্থাৎ শারীরিক বিকাশ যদি খুব ভালো হয়, অবশ্যই তার কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো হবে। কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো হলে তার যে প্রাক্ষোভিক বলুন বা ইমোশনাল বা মোরালিটি ডেভেলপমেন্ট, এইগুলোও কিন্তু খুব ভালো হবে। নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। অর্থাৎ শিশুদের যে ডেভেলপমেন্ট ঘটছে সেটা কিন্তু সব শিশুর ক্ষেত্রে একই রকমভাবে কিন্তু হয় না, ঠিক আছে। বিকাশের ক্ষেত্রে দেখা যায় তাদের ক্রমটা একই থাকে, অর্থাৎ দেখা যাবে যে প্রত্যেকটা শিশুর যে ক্রম, একটা ডেভেলপমেন্টের যে ক্রম বা অর্ডার, সেটা কিন্তু একই রকম থাকে। অর্থাৎ হাঁটার আগে দেখা যাবে যে বাচ্চা বসতে শিখছে, হামাগুড়ি দিচ্ছে, দাঁড়াচ্ছে, তারপরে হাঁটছে। কথা বলার ক্ষেত্রেও সেরকম, প্রথমে কুইং করে, তারপরে ব্যাবলিং, তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ, টু ওয়ার্ড স্টেজ, তারপরে সে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে শুরু করে। তো এই যে ক্রম প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে কিন্তু এরকমই হবে, এমন নয় কেউ হয়তো ব্যাবলিং বা কুইং না করেই হঠাৎ করে একদম কথা বলতে শুরু করলো, এরকম কখনো হবে না। বা কেউ এমন যে হামাগুড়ি দিচ্ছে না বা দাঁড়াতে শিখছে না, হঠাৎ করে হাঁটতে শুরু করে দিচ্ছে, এমনটাও কিন্তু হবে না। দেখা যাবে যে হাঁটার ক্ষেত্রে হয়তো কেউ হয়তো এই যে হামাগুড়ি বলুন বা পা টেনে টেনে হাঁটার যে ব্যাপারটা, বসা, এগুলো হয়তো কম সময় স্পেন্ড করছে এবং দ্রুত হাঁটতে শুরু করছে। কথা বলার ক্ষেত্রে হয়তো যে কুইং বা ব্যাবলিং বা ওয়ান ওয়ার্ড ওয়ার্ড, এগুলো হয়তো অল্প সময়ের জন্য থাকছে, তারপর সে কথা বলতে শুরু, এটা হতে পারে, সময়টা অল্প লাগতে পারে। বাট এমন নয় যে কোনো একটা স্টেজকে বা কোনো একটা স্টেপ যেটা আর কি, সেটাকে স্কিপ করে অন্য একটা স্টেজে চলে গেল, এই অন্য একটা ক্রমে চলে গেল, এমনটা কিন্তু হবে না। অর্থাৎ হামাগুড়ি না দিয়ে, না দাঁড়ানো শিখে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিচ্ছে। বা কথা বলার ক্ষেত্রে সে হয়তো ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড বা কুইং ব্যাবলিং এগুলো না করে সে কথা বলতে স্টার্ট করেছে, এমনটা কিন্তু দেখা যাবে না। অর্থাৎ বিকাশের ক্ষেত্রে যে প্রত্যেকটা শিশুর ডেভেলপমেন্টের যে ক্রম, সেটা একই রকমভাবে হলেও তাদের মধ্যে একটা কিন্তু ব্যক্তি বৈষম্য থাকে। অর্থাৎ কেউ হয়তো দেখা যায় তাড়াতাড়ি হাঁটতে শিখছে, কেউ হয়তো তাড়াতাড়ি কথা বলতে শিখছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়, কেউ একটু অ্যাডভান্সড হয় তো কেউ একটু স্লো হয়। সবাই কিন্তু একই বয়সে হাঁটতে শেখে বা সবাই যে একই বয়সে কথা বলতে শেখে এমন নয়, কেউ একটু লেটে হাঁটে বা লেটে কথা বলতে শেখে, কেউ একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করে বা কেউ তাড়াতাড়ি কথা বলতে শুরু করে। তো এই রকম ব্যক্তি বৈষম্য দেখা যায়। নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে পরিণমন ও শিখনের নীতি, প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। সরাসরিভাবে ম্যাচুরেশন বা লার্নিং কিন্তু মানে ডেভেলপমেন্টকে কিন্তু প্রভাবিত করে না, বা ডেভেলপমেন্ট এদের ওপরে নির্ভরশীল নয় কিন্তু লার্নিং বা ম্যাচুরেশনের ওপরে। বাট কি এই ম্যাচুরেশন এবং লার্নিং কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশের যে রেট বা গতি, এগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়। কীরকমভাবে বলি, যার হয়তো লার্নিং হচ্ছে না, যে হয়তো পড়াশোনা করছে না, কোনো স্কুলে যাচ্ছে না, কোনো কিছু শিখছে না, তারও যেমন ডেভেলপমেন্ট হবে। কেউ হয়তো স্কুলে যাচ্ছে, রীতিমতো চর্চা করছে, তারও কিন্তু ডেভেলপমেন্ট হবে। কিন্তু দেখা যাবে যে হয়তো স্কুলে যাচ্ছে না, কোনো বইপত্র পড়ছে না, কোনো তার লার্নিং যার হচ্ছে না আর কি, সে হয়তো ততটা যুক্তি বলুন বা লজিক বলুন বা তার যে থিঙ্কিং পাওয়ার, ততটা কিন্তু হবে না কার মতো, যার লার্নিং ঘটছে। অর্থাৎ যে হয়তো স্কুলে যাচ্ছে, পড়ছে, শিখছে, কালচার করছে, তার মতো সে হয়তো আরও বেটার, মানে যে পড়াশোনার মধ্যে যুক্ত আছে, যে প্র্যাকটিসের মধ্যে আছে, যে শিখছে,
তার যে ক্রিয়েটিভিটি বলুন, তার যুক্তি তর্ক, তার লজিক, তার প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারগুলো, সেটা কিন্তু খুব ওয়েল ডেভেলপড হবে, খুব ভালো হবে এবং দ্রুত হবে। বাট যার লার্নিং হচ্ছে না তারও কিন্তু ডেভেলপমেন্ট হবে, এমন নয় যে ডেভেলপমেন্ট হবে না। বাট সে লার্নিং হয়েছে যার, তার মতো কিন্তু সে ততটা হয়তো লজিক লাগাতে পারবে না, বা তার যে প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো সে ততটা হয়তো দ্রুত করতে পারবে না, বা কিছুটা হয়তো খামতি তার মধ্যে থাকবে। ঠিক একই রকমভাবে যে যত ম্যাচিওর হবে তার ডেভেলপমেন্ট তত বেশি ভালো হবে। তো এইভাবে বিকাশ বা ডেভেলপমেন্ট পরিণমন বা শিখনের উপরে নির্ভরশীল না হলেও এরা কোথাও না কোথাও কিন্তু বিকাশকে একটা গতি প্রদান করে, সেটাকে আরও ভালোভাবে আর কি গড়ে তোলে আর কি, এরকম বলা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, জয়েন্ট প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টকে বলা হয়। তো এই ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে কার প্রভাব বেশি, অর্থাৎ বংশগতির প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, সেটা ম্যাটার করে না বা সেটা গুরুত্ব নয়। মেন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দুটোই কিন্তু বিকাশকে প্রভাবিত করে। এই দুটোরই জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। বংশগতি বলতে আমরা জন্মসূত্রে যেসব গুণাবলী বলুন বা অ্যাবিলিটি বা ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করি সেগুলোকে আমরা বংশগতি বলছি বা হেরিডিটি বলা হচ্ছে। অর্থাৎ যে ক্ষমতা বা যে অ্যাবিলিটি নিয়ে আমরা জন্মগ্রহণ করি জন্মসূত্র থেকে আমরা যেগুলো পেয়েছি আর কি, সেটা আমাদের বংশগতি বা সেটা আমাদের হেরিডিটি। তো একটা শিশু কি হয়, জন্মসূত্র থেকে যে অ্যাবিলিটিগুলো নিয়ে সে জন্মগ্রহণ করছে আর কি, অর্থাৎ তার যে হেরিডিটি, সেইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু সে পরবর্তীকালে তার পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং সে তার অভিজ্ঞতা অর্জন করতে থাকে এবং তার ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ একটা শিশু জন্মসূত্র থেকে যে অ্যাবিলিটিগুলো নিয়ে জন্মাচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে সে, বা তার উপর ভিত্তি করে বা সেইগুলোর সাহায্যে কী করছে, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, তার আশেপাশের যে পরিবেশ তার সঙ্গে সে যোগাযোগ স্থাপন করছে এবং সেখান থেকে সে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু তার ডেভেলপমেন্ট হচ্ছে। এবার এক্ষেত্রে দুটোরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ এই দুটোরই জয়েন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট ইকুয়াল টু ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ দ্য জয়েন্ট প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এরকম আমরা বলতে পারি। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে দুটোই কেন গুরুত্বপূর্ণ বলছি। দেখা যাচ্ছে যে একটা শিশু হয়তো তার হেরিডিটি খুব ভালো, সে জন্মগতভাবে খুব ভালো অ্যাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করেছে বা খুব ভালো ক্ষমতা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, বাট তাকে হয়তো সেরকম পরিবেশ দেওয়া হচ্ছে না বা সে হয়তো তেমন পরিবেশ পাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু তার ডেভেলপমেন্ট খুব একটা ভালো হবে না। আবার অন্যদিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে কোনো একটা শিশু অতটা ভালো হেরিডিটি নিয়ে জন্মগ্রহণ করেনি বা তার যে জন্মসূত্রে যে পাওয়া ক্ষমতা ততটা হয়তো ভালো নয়, বাট তাকে হয়তো খুব ভালো এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে, তারও কিন্তু খুব একটা ভালো ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে কারো হেরিডিটি খুব ভালো বাট সে পরিবেশ পাচ্ছে না, তারও যেমন খুব একটা ভালো ডেভেলপমেন্ট হবে না। অন্যদিকে একজনের হয়তো হেরিডিটি খারাপ বাট তাকে খুব রিচ এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে, তারও কিন্তু ডেভেলপমেন্টে খামতি থাকবে। একমাত্র তারই সবচেয়ে ভালো আর কি বা সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট করবে বলতে পারেন, বা সবচেয়ে বেস্ট ডেভেলপমেন্ট হবে যার হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট, যে শিশু এই দুটোই পাবে। অর্থাৎ ডেভেলপমেন্টটা হচ্ছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের একটা জয়েন্ট প্রোডাক্ট। নেক্সট, বিকাশের বিন্যাসের সমরূপতা, প্রিন্সিপাল অফ ইউনিফর্ম প্যাটার্ন ইন ডেভেলপমেন্ট। আমরা বিকাশ বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখতে পাবো যে একটা শিশুর কিন্তু প্রত্যেকটা শিশুরই আর কি ডেভেলপমেন্ট একই রকমভাবে হয়, অর্থাৎ একটা সমরূপতা আমরা দেখতে পাবো, একটা ইউনিফর্ম প্যাটার্ন লক্ষ্য করতে পারবো। কীরকম দেখা যাবে, প্রত্যেকটা শিশুই কিন্তু ওই যে হাঁটার আগে প্রথমে বসবে, তারপরে হামাগুড়ি দেবে, তারপরে দাঁড়াবে, তারপরে হয়তো 2-1 পা করে ফেলবে, দিয়ে হাঁটতে শিখবে। কথা বলার ক্ষেত্রেও সেম দেখা যাবে যে সে প্রথমে কুইং করছে, তারপরে ব্যাবলিং করছে, তারপরে ওয়ান ওয়ার্ড স্টেজ আসছে, অর্থাৎ একটা শব্দ ইউজ করছে, তারপরে দুটো শব্দ ইউজ করতে শিখবে এবং ধীরে ধীরে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে শুরু করবে। ঠিক পেন ধরার ক্ষেত্রেও যদি আমরা বলি বা লেখার ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা পেন নিয়ে কিন্তু লিখতে শুরু করে দেয় না। সে প্রথমে পেনগুলোকে দেখা যায় যে ঠিকঠাক ধরতেই পারছে না, তারপর হয়তো ধরার পরে সেগুলোকে স্ক্র্যাবলিং করতে থাকে, অর্থাৎ আজে বাজে দাগ টানতে থাকে, তারপর ধীরে 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 সে অক্ষরগুলো লিখতে শুরু করে। তো এই যে হাঁটার ক্ষেত্রে বলুন, লেখার ক্ষেত্রে বলুন বা কথা বলার ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা শিশুই কিন্তু একই রকমভাবে, প্রত্যেকটা শিশুর মধ্যে একটা ইউনিফর্ম প্যাটার্ন, একই রকম প্যাটার্ন কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ
একটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। তো বিকাশের এই নীতিটাকে আমরা সমরূপতার নীতি বলি বা ইউনিফর্ম প্যাটার্ন বলি আমরা। নেক্সট যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে বিকাশ রৈখিক নয়, সর্পিল। অর্থাৎ এখানে একটু প্রিন্ট করতে বা এডিট করতে ভুল হয়েছে। ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল অ্যান্ড নট লাইনার। অর্থাৎ ডেভেলপমেন্টটা এটা হচ্ছে স্পাইরাল, অর্থাৎ সর্পিল, এরকম বা আমরা এটাকে এরকমভাবে দেখতেও পারি। এটা কখনো এরকম একটা লাইনে যাবে না, এরকম হবে না, লাইনার নয়। কেন ব্যাপারটা বলি, বিষয়টা হচ্ছে যে আমরা আগেও এ নিয়ে আলোচনা করেছি যে ডেভেলপমেন্টের যে রেট, ডেভেলপমেন্টের যে হার, সেটা কিন্তু কমা বাড়া করে। কখনো এর রেট হাই হয়, কখনো এর রেট আবার লো হয়, অর্থাৎ নিচের দিকে নেমে আসে এর গ্রাফ, কখনো আবার গ্রাফ উপরের দিকে ওঠে। তো এর যে হার বা রেট যদি একই রকমের হতো, মানে সবসময় একই হারে চলতো, তাহলে কিন্তু লাইনটা এরকম হতো, অর্থাৎ লাইনার হয়ে যেত। কিন্তু যেহেতু এটা এর যে রেট বা এর যে হার যেহেতু কমা বাড়া করছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন হয়তো হারটা বা গ্রাফটা ঊর্ধ্বমুখী তখন এরকম আসছে, আবার যখন হারটা কমে আসছে তখন ওর গ্রাফটা একটু নিচের দিকে নামছে, আবার যখন বাড়ছে উপরের দিকে গ্রাফ যাচ্ছে, আবার যখন কমছে আবার নিচের দিকে নেমে আসছে। তো এইভাবে কিন্তু এগোতে থাকে। এটা আমি নর্মালি আপনাদের সোজাভাবে দেখালাম। আমরা যদি বইয়ের ক্ষেত্রে লোক বা বুকে আপনারা এরকম একটা পিকচার দেখতে পাবেন। এটা বলে দিই, বিষয়টা হচ্ছে যে বিকাশ কী হয়, একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের মাধ্যমে কিন্তু এগিয়ে যায় বা একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়। তো কি হচ্ছে, প্রথমে যখন একটা বিকাশ একটা স্তরে থাকছে আর কি, তখন তার যে ইনিশিয়াল স্টেজ বা শুরুর দিকটাতে ওর গ্রাফটা কিন্তু নিম্নমুখী থাকে, হারটা একটু লো থাকে, এবং সেটা আস্তে আস্তে ওই গ্রাফটা বাড়তে বাড়তে যখন সেই স্তরের একদম শেষ অন্তিম লগ্নে চলে আসে, তখন আবার কিন্তু ওই হারটা একটু কমে যায়। সেই স্তরকে ভেদ করে সে যখন পরবর্তী স্তরে আবার এগিয়ে যায়, আবার একই রকমভাবে প্রথমের দিকে সেটা একটু লো থাকে, তারপরে আবার সেটা হাই হয়, আবার লো হয়, এভাবে চলতে থাকে, এরকমভাবে চলতে থাকে। অর্থাৎ আমরা দেখেছি যে বিকাশ যেহেতু একটি স্তর থেকে আরেকটি স্তরে যায়, তো যখন একটা স্তরের ইনিশিয়াল স্টেজে থাকে, অর্থাৎ প্রথমের দিকে থাকে, তখন সেই হারটা কিন্তু লো হয়, অর্থাৎ কম থাকে আর কি। এবং সেই স্তরটা যখন ধীরে ধীরে এগোতে থাকে সেই স্তরের মধ্যে দিয়ে, সেই হারটা কিন্তু আস্তে আস্তে বাড়ে, এবং সেই স্তরের যখন একদম অন্তিম লগ্নে চলে আসে তখন সেই হারটা কিন্তু আবার কমে যায়, ফলে গ্রাফটা নিচের দিকে চলে আসে। এবং পরবর্তী স্তরে যাওয়ার সময় ঢুকে কিন্তু তার গ্রাফটা যে হঠাৎ করে ওপরে উঠে যাবে এমন নয়, সেটা লোর দিকেই থাকবে, এবং ধীরে ধীরে আবার সেটা গতি পাবে, হারটা বাড়বে, আবার সেটা উপরের দিকে উঠবে, আবার সেই স্টেজটা হয়তো সেই স্তরটা শেষের দিকে আসবে, সেটা আবার কমে আসবে। তো এইভাবে দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে রেটটা একটু কম থাকে, মধ্যের দিকে হয়তো সেটা বাড়ে, আবার শেষের দিকে সেই হারটা একটু কমে যায়। পরবর্তী স্টেজেও সেম, প্রথমের দিকে হয়তো একটু কম থাকবে হারটা, তারপরে মিডিলের দিকে বাড়বে, আবার শেষের দিকে সেটা কমে আসবে। তো এইভাবে কি হচ্ছে, এই বাড়া কমার জন্য কিন্তু কি হচ্ছে, এটা লাইনে যাচ্ছে না, এটা রৈখিক নয় আর কি, অর্থাৎ একই রকম লাইনার রেখাতে চলবে না আর কি, এটা কিন্তু ওঠানামা করবে। অর্থাৎ এরকমভাবে আমরা কিন্তু জিনিসটাকে বুঝতে পারি। তাই এখানে বলা হচ্ছে বিকাশ রৈখিক নয়, এটি সর্পিল, অর্থাৎ বিকাশের হারের পরিবর্তন হওয়ায় এটি কখনো একটি রেখায় বা সমরেখায় এগিয়ে যায় না, এর হারের পরিবর্তন হওয়ায় সর্পিল আকারে অগ্রসর হয়। তো এই ছিল বিকাশের নীতি আর কি, যে বা প্রিন্সিপালস বা নিয়ম আমরা যাই বলি না কেন, এই নিয়মগুলোর ওপর ভিত্তি করেই ডেভেলপমেন্ট এগোতে থাকে, চলতে থাকে। শিশুর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে, শিশু আরও অ্যাডভান্সড হয়, শিশু আরও অ্যাবিলিটি গেইন করে, এবং সর্বোপরি আমাদের এই প্রিন্সিপালসগুলো পুরো বিকাশটাকে কিন্তু আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে, বিকাশের প্রতি একটা স্পষ্ট ধারণা কিন্তু ক্রিয়েট করবে। তো এই ছিল আজকের পার্ট আর কি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এখানে টেট রিলেটেড বা টিচিং এক্সাম রিলেটেড যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।